আচ্ছা, যেটা বলছিলাম, আসলে এইবারের নিয়োগটা আসলে গত বছর আপনারা জানেন বারটানে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু আপনার ভাইবা পর্যন্ত যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণ ছিল যে আপনার এই বারটানে আপনার গতবার চাওয়া হয়েছিল এমফিল। ওখানে আসলে বারটানে যারা ছিল তারা আপনার মূলত ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ছিল। তারা আসলে এগ্রিকালচারিস্টদেরকে একটু কম পছন্দ করতো। কম পছন্দ করার কারণে যখন দেখা গেছে যে নিয়োগের যোগ্যতায় এমফিল চাওয়া হয়েছে, তখন ভাইবা বোর্ডে যায় জিজ্ঞেস করছে যে "এই, আপনার কি এমফিল আছে? না, তাহলে আপনি কেন ভাইবা বোর্ডে?" তাদেরকে রাখা হয় নাই। ফলে হয়েছে কি, এগ্রিকালচারিস্টরা দেখেন অ্যাপ্লিকেশন করছে, এমএস দিয়ে অ্যাপ্লিকেশন করে রিটেন পর্যন্ত টিকে গেছে। ফাইনালি ভাই যাওয়ার পর তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তখন এগ্রিকালচারি যারা ছিল সবাই গিয়ে কৃষি মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করছে যে এগ্রিকালচার মিনিস্ট্রির একটা প্রতিষ্ঠান, কেন আপনার এটাকে আপনার এমফিল রাখা হইলো, এবং এমফিল এমফিল চাইছে ঠিক আছে, পরীক্ষা কেন দেওয়া হলো তাইলে? কেন পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হলো? তখন মন্ত্রীর সাথে অনেক দৌড়াদৌড়ি দেন দরবার করে, যেহেতু তারা আসলে সার্কুলারে চেয়ে ফেলছিল এমফিল, সেই জন্য তারা নিয়োগটাকে বাতিল করছে। যেহেতু এগ্রিকালচারে তো এমফিল করা যায় না। এগ্রিকালচারে কি এমফিল করা যায়? বাংলাদেশে কোথাও এগ্রিকালচারে এমফিল করা যায় না। যেহেতু যায় না, না, করা যায় না। করা যায় না আমাদের তো সব এমএস। এমএস, সেই জন্য তারা আপনার ডিসিশন পরে শেষ পর্যন্ত ওই নিয়োগটাকে বাতিল করছে। এবং এই নিয়োগটা নিয়ে, গতবারের নিয়োগটা নিয়ে এত বেশি ঝামেলা হয়েছে যে এই বছর অন্তত পক্ষে আর এই নিয়োগ নিয়ে ঝামেলা হবে না, এবং খুব দ্রুততার সাথে, আপনারা বিশ্বাসও করতে পারবেন না, এই নিয়োগটা যদি আপনার পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার 2 মাসের মধ্যে নিয়োগ পেয়ে যাবেন। এবং আমি এখনো পর্যন্ত যত জানি সর্বোচ্চ সততার সাথে, সর্বোচ্চ মানে আপনার ফেয়ার সিলেকশনের মাধ্যমে ইয়ে করা হবে, নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। এটাই আমি জানি এখনো পর্যন্ত। তো আপনারা চেষ্টা করবেন আপনারা ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য। এবার আপনাদেরকে একটু আবার আমি শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাইয়া। ওকে। আচ্ছা, আমি আপনাদের যে এই শীটটা আপনাদেরকে একটু দিয়ে দিব, আপনারা দয়া করে এই শীটের মধ্যে যে তথ্যগুলো আছে চেষ্টা করবেন যতটুকু যতটুকু পড়া যায় ম্যাক্সিমাম কভার করার জন্য। আচ্ছা, তো একটু যদি আপনারা দেখেন, এখানে আমি মোটামুটি বার্টানের কেন প্রতিষ্ঠা হয়েছে, বার্টানের এখানে কিছু জিনিস রিপিট হচ্ছে আপনার ওই স্লাইডের সাথে, এখানে কিছু জিনিস রিপিট হচ্ছে। তো এখানে বার্টানের কার্যক্রম কি, আপনার ফ্রুট রাইপেনিং কেমিক্যাল কোনগুলো দেখেন আমি, হুইচ কেমিক্যালস আর ইউজ ফর বাংলাদেশ ইন ফ্রুট রাইপেনিং, এটা খুব ইম্পর্টেন্ট। দুইটা ফ্রুট রাইপেনিং কেমিক্যালের নাম জিজ্ঞেস করতে পারে। দেখেন কি কি পারে, সেটা তো আসলে অনেক জিনিসই পারে। তার মধ্যে থেকে আমি সম্ভাব্য জিনিসগুলোকে একসাথে করার চেষ্টা করেছি। আর্সেনিকের টলারেন্স লেভেলটা কত, ক্যাডমিয়ামের টলারেন্স লেভেলটা কত, বিএমআই কিভাবে আমরা মাপি, বিএমআই এর বডি মাস ইন্ডেক্সে যদি আপনার 18-র নিচে হয় তাহলে ওজন কম, ওজন কত হলে স্থূল বলি, কত হলে অতিরিক্ত ওজন বলি, এই জিনিসটা আপনাদের দেখতে হবে। ভিটামিন সির কিছু সোর্স, ভিটামিন এর কিছু সোর্স, ভিটামিন ডির কিছু সোর্স, এই সোর্স গুলো আসতে পারে। আচ্ছা, আমাদের দেশে রান্নার প্রক্রিয়াতে কি কি জিনিস ভুল হয়, এখানে আপনার দেখবেন আমরা যে জাঙ্ক ফুড গুলো খাই বা আপনার চিকেন ফ্রাই খাই, এখানে আপনার কি কি জিনিস তৈরি হয়। দেখেন, এই জিনিসগুলো কি আমি আমার মতো করে বানিয়ে বলতেছি? তা কিন্তু না। আসলে বার্টানের ওয়েবসাইটে, বার্টান যে প্রশিক্ষণের যে ম্যানুয়ালটা দেয়, বার্টানের একটা বাইবেল আছে। এই বাইবেলটা একটু পরে আপনাদের দেখাবো। ওই জিনিসগুলো থেকে আমি নোট করেছি। ওই বার্টানের যে বাইবেলটা আছে, ওই বাইবেলটাই হচ্ছে আপনার সেখান থেকেই মূলত প্রশ্ন করা হয়। খুব ছোট একটা জিনিস আমরা দেখাই, যে আমরা আসলে চিকেন ফ্রাই রান্না করলে বা এক তেল বারবার ভেজে রান্না করলে কি আপনার উৎপন্ন হয়, অথবা গুড়ের মধ্যে মানে কি ধরনের কেমিক্যাল সাধারণত মিশানো হয়, হাইড্রোজ, বা সেটা আমাদের কিভাবে ক্ষতি করে, এই জিনিসটা আমরা আগেও দেখেছি। তো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা, যে নিরাপদ খাদ্যগত ফুড সেফটি অথরিটি যেটা, এটার কার্যক্রমটাও একটু জেনে রাখবেন। আচ্ছা, কিভাবে আমের মধ্যে যে কিভাবে আমরা পেস্টিসাইড ফ্রি আম পেতে পারি, এই জিনিসটা দরকার। আর বিভিন্ন রকম হরমোন আছে, যে হরমোনগুলো আমরা ইউজুয়ালি গাছের মধ্যে থাকে, সেই হরমোনগুলো কোনটা কি কাজের জন্য ব্যবহৃত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট এগ্রিকালচারের জন্য। যে আপনার ফল পাকার জন্য কোন হরমোন দায়ী, সেটা হচ্ছে ইথিলিন। অথবা আপনার সিড ম্যাচুরেশনের জন্য বা ডরমেন্সির জন্য অ্যাবসিসিক অ্যাসিড, যেটা এবিএ, সেই হরমোনটা আমার বাইরে এখানে যারা এগ্রিকালচারিস্টের বাইরে আছেন তারা একটু দয়া করে এগুলো মুখস্থ করে ফেলবেন, কারণ আপনাদের এইটাতে শুধু টিকার জন্য এটা পড়া, কারণ এত কিছু তো বোঝা সম্ভব না আপনার পক্ষে। আচ্ছা, শেলফ লাইফ একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার ফল, একটা ফল কতদিন পর্যন্ত পাকে, বা একটা পাকার পরে কতদিন পর্যন্ত থাকে তারপরে পচে যায়।
পার্থেনোকার্পিক ফ্রুট কি, ক্লাইমেটিক ফ্রুট কি, এই জিনিসগুলো আপনারা একটু দেখে রাখবেন, শিখে রাখবেন। কোনগুলো নন ক্লাইমেটিক ফুল, কোন ফলগুলো দ্রুত পচে যায়, কোন ফলগুলো কম আস্তে আস্তে পচে, এই জিনিসগুলো একটু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, আমরা কি নিয়ে কথা বলতেছি? পুষ্টি নিয়ে, খাদ্য নিয়ে। অতএব খাদ্য মন্ত্রণালয়ের বেসিক কিছু কাজ নিয়ে আপনাদের ধারণা রাখতে হবে। কারণ এই যে আপনার বারটান, এই বারটান যদিও কৃষি মন্ত্রণালয়, কিন্তু কাজ করতেছে খাদ্য সম্পর্কিত, নিউট্রিশন রিলেটেড। অতএব খাদ্য মন্ত্রণালয়ের সম্বন্ধে একটু ধারণা রাখবেন। খাদ্য অধিদপ্তর তারা কি কি করে। আপনার পুষ্টি চাল কি জানেন আপনারা? এই যে পিসিবির মাধ্যমে যে এই যে আপনার কম মূল্যে 30 টাকা কেজি বা কি 10 টাকা কেজি যে চাল দেওয়া হয়, এই চালটা যাদেরকে দেওয়া হয়, সেই চালের মধ্যে কিন্তু আপনার একটা, প্রতি কেজি চালে, প্রতি 100টা চালের মধ্যে একটা করে চালের দানা দিয়ে দেওয়া হয়, যেটা আসলে চাল না। এটা হচ্ছে আপনার একটা, অনেকটা ধরেন যে ভিটামিনের বুলেট বা নিউট্রিয়েন্টের বুলেট টাইপের, মানে দেখতে চালের মতোই, কিন্তু ওটা আসলে একটা পুষ্টি চাল। মানে যেহেতু দরিদ্র জনগোষ্ঠী সেই চালটা খায়, সেই তাহলে চালের মধ্যে থেকেই তারা একটা ম্যাক্সিমাম ভিটামিন, কারণ ভাতের সাথে তো তারা শাকসবজি এত কিছু খেতে পারে না। অতএব ভাতটাই যাতে একটা নিউট্রিয়েন্ট রিচ হয়, সেজন্য পুষ্টি চাল অ্যাড করে দেওয়া হয়। তো সেই পুষ্টি চালটা সম্বন্ধে একটু ধারণা রাখবেন। এটা আমি, দেখেন সরকার ভিজিটি কর্মসূচির আওতায় দরিদ্র জনগণকে যে চাল সরবরাহ করে, সেই চালে প্রতি 100 চাল পুষ্টি সমৃদ্ধ চাল আকৃতির দানা মিশিয়ে সরবরাহ করা হয়। এইটার মধ্যে কি থাকে? পুষ্টি চালে সাধারণত ভিটামিন A, B2, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক মেশানো থাকে। অতএব এইটা একটা ব্যাপার। সোশ্যাল সেফটি নেট নিয়ে আপনাদের বলেছি যে ভিজিডি কি, ভিজিএফ কি, টিআর কি, কাবিখা কি, ওএমএস কি, এই জিনিসগুলো একটু জেনে রাখবেন। বাংলাদেশে কতজন এরা পাচ্ছে। আর উম, বাংলাদেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো, দেখেন যদি কোনো কারণে 5 নাম্বার বা 10 নাম্বার একটা রচনা লিখে দেয় যে খাদ্য নিরাপত্তায়, খাদ্য নিরাপত্তা বা নিরাপদ খাদ্য নিয়ে যদি একটা রচনা লিখতে বলে, দেখেন আমি তো বলছি রিটেন কোশ্চেন হবে। রিটেন কোশ্চেন একটা প্যারাগ্রাফ বা 5 নাম্বারের বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিয়ে যদি কোনো কিছু লিখতে বলে, আপনি যাতে কিছু লিখতে পারেন। তো এটা হচ্ছে একটা ব্যাপার। বর্তমানে দেশে খাদ্য উৎপাদন কত? খাদ্য উৎপাদন বলতে আমরা সাধারণত, খাদ্য উৎপাদন বলতে কিন্তু আম, জাম, আটা, কাঁঠাল, লিচু পাতা এগুলো কিন্তু না। বাংলাদেশে খাদ্য বলতে ধান, গম, ভুট্টা, এই তিনটা মিলে হচ্ছে খাবার, মানে খাদ্য শস্য যেটাকে বলে। তো রাইস, হুইট, এই দুইটা। আজ এই ডাটাটা আমি আপনাদের পরে আপনি সুন্দরভাবে দিয়েছি, সেই জিনিসটা আপনার আছে। আর দেখেন কৃষি মন্ত্রণালয়ের গত 10 বছরের যে সাকসেস গুলো আছে, সেই সাকসেস থেকে কিছু বেসিক কোশ্চেন এই যে এইখানে আপনাদের আছে। যদি আপনাকে বলা হয় এই মুহূর্তে বাংলাদেশের ক্রপিং ইন্টেন্সিটি কত, জিডিপিতে কৃষির অবদান কত, সর্বশেষ খাদ্য উৎপাদন হয়েছে 4,458,00,000 মেট্রিক টন, আমি কিন্তু এটা বোল্ড করে দিয়েছি। এই জিনিসটা একটু জানতে হবে। বাংলাদেশে মানে আহ, ধান উৎপাদনে বাংলাদেশ কততম? তারপর হচ্ছে এই মুহূর্তে বর্তমানে সারের দাম কোনটার দাম কত? আচ্ছা, এই কত নাম্বারে ফোন করলে আপনি কৃষি সংক্রান্ত তথ্যগুলো পাবেন? দেখেন কৃষি কল সেন্টার যেটাকে বলে, 16123, এই নাম্বারে কল করলে আপনি কৃষি সংক্রান্ত তথ্যগুলো পাবেন। রিসেন্টলি আমাদের বর্তমান, আচ্ছা, আপনারা আমাদের কৃষি সচিবের নাম জানেন? আমাদের বর্তমান সচিব যিনি কৃষি মন্ত্রণালয়ের, ওয়াহিদা ম্যাডাম। হ্যাঁ, উনি কিন্তু উনার হাজবেন্ড হচ্ছেন কিন্তু আবার বিএআরসি চেয়ারম্যান। ওয়াহিদা স্যারের হাজবেন্ড হচ্ছে বিএআরসি চেয়ারম্যান। বিএআরসি চেয়ারম্যান স্যার একটা অ্যাপ ডেভেলপ করেছে, সেই অ্যাপটার নাম হচ্ছে খামারি অ্যাপ। খামারি, এটা মোবাইল অ্যাপ। সেই অ্যাপটা একটু আপনাদের ধারণা রাখতে হবে যে খামারি অ্যাপটা আপনার কি, মানে এটাতে কি পাওয়া যায়, খামারি অ্যাপটা কেন ব্যবহার করা হয়। খামারি অ্যাপে ব্যবহার করলে আপনি যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে দাঁড়ায় রয়েছেন, এই অঞ্চলে আপনি কোন ফসল ভালো হবে, ওই মাটিতে কতটুকু সার দেওয়া লাগবে, এই সংক্রান্ত তথ্য পাবেন। তার মানে খামারি অ্যাপটা, এখন যদি বলে যে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভাবিত কোনো কোনো একটা অ্যাপের নাম বলুন যেটা কৃষকরা ব্যবহার করছে, এরকম আর কি। আচ্ছা, তারপরে আমরা বিভিন্ন ফসলে, খাবারে আপনার বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ থাকে। অনেক সময় আমরা বলি সরিষাতে একটা বিষাক্ত পদার্থ থাকে, সেটার নাম কি? কিংবা খেসারিতে একটা বিষাক্ত পদার্থ থাকে। দেখেন খেসারিতে যেটা বিষাক্ত থাকে ওডিএপি বলে, অক্সালিল কি, আমি আসলে পুরো নামটা বলতে পারছি না। এটা ওডিএপি, এটা খুব ক্ষতিকর। আবার আপনার সরিষাতে কি থাকে? প্রুসিক অ্যাসিড থাকে কিসে? কেউ একটু বলবেন প্রুসিক অ্যাসিড থাকে কোথায়? আচ্ছা, সরিষাতে থাকে আপনার ইউরোসিক অ্যাসিড। দেখেন আমি এটা বোল্ড করে দিয়েছি। সরিষা থাকে ইউরোসিক অ্যাসিড। ইউরোসিক অ্যাসিড কত পার্সেন্ট থাকে? 1.06%। এই জিনিসগুলো জানতে হবে আপনাকে। আপনি হয়তোবা এই জিনিসগুলো জানেন কিন্তু ভুলে গেছেন। এমসিকিউ থাকলে হয়তোবা আপনি চারটা দেখে একটা লিখে মানে দাগায় ফেলতে পারতেন। কিন্তু যেহেতু এইবার রিটেন কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি, অতএব আপনাকে একদম মনেই রাখতে হবে যে সরিষাতে থাকে ইউরোসিক অ্যাসিড, পরিমাণ 1.06%। আপনি যদি এমসিকিউ এর মতো ওই যে চারটা দেখে একটা অপশন চিন্তা করেন, তাহলে কিন্তু হবে না। আচ্ছা,
টমেটোতে কি কোন ভিটামিন থাকে, তারপর হচ্ছে আপনার এই আমরা যদি যাই যে এখন একটা একটা খুব ইম্পর্টেন্ট, এই যদিও এটা আসলে ফুড রিলেটেড না, আপনাদের ছোট্ট একটা তথ্য দেই, সেটা হচ্ছে বাংলাদেশে যদি কোনো কৃষক আপনার কৃষি মানে কৃষি যন্ত্রপাতি কিনে, তাহলে সরকার থেকে 50% ভর্তুকি দেয়। দ্যাট মিনস আপনি আপনার এলাকায় ধান কাটার জন্য যে মেশিনটা আছে কম্বাইন্ড হারভেস্টার, এই মেশিনটা যদি কিনেন, তাহলে আপনার একজন কৃষক, আপনাকে সরকার যদি মেশিনটার দাম 20 লাখ টাকা হয়, তাহলে সরকার দিবে 10 লাখ টাকা আর কৃষককে 10 লাখ টাকা দিতে হবে। কিন্তু হাওর অঞ্চল এবং দ্বীপ অঞ্চলের জন্য এই ভর্তুকি 70%। তার মানে যদি 20 লাখ টাকার যন্ত্র হয়, সরকার দিবে 14 লাখ আর আপনার কৃষক দিবে মাত্র 6 লাখ টাকা। এই খামার যান্ত্রিকীকরণে এই তথ্যটা আপনাদের জন্য দরকার। এই যে খামারি মোবাইল অ্যাপ নিয়ে কথা বলেছি, গোল্ডেন রাইস নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, জিঙ্ক সমৃদ্ধ ধান নিয়ে কথা হয়েছে, চালের মধ্যে প্রোটিন কত পার্সেন্ট থাকে, চালের মধ্যে ব্রাউন রাইসে কি কি নিউট্রিয়েন্ট থাকে, আর ইয়েতে আপনার হোয়াইট রাইসে কি কি নিউট্রিয়েন্ট থাকে। আপনারা জানেন আমরা ঢেকি ছাড়া চালের কথা বলি, ঢেকি ছাড়া চালটা আর কিছুই না, ব্রাউন রাইস, কারণ সেখানে আপনার চালের উপরে যে আপনার রাইস ব্র্যান থাকে, সেই ব্র্যানটা ব্র্যান লেয়ারটা ইনটেক্ট থাকে। এটাকে বলে ব্রাউন রাইস, মানে আপনার যেটাকে বলে বাদামি চাল বলে। আমরা অনেক সময় ওই যে আপনার ইয়ে কিনবেন, গম কিনবেন, বলবেন যে হোল হুইট, মানে হচ্ছে যে ব্রাউন ইয়ে যেটা, সেখানে ওই যে ব্র্যানটা থাকার কারণে নিউট্রিয়েন্টটা বেশি থাকে। তো কোনটাতে কতটুকু নিউট্রিয়েন্ট থাকে একটু একটু দেখে রাখবেন। চালে প্রোটিন কন্টেন্ট 7.3%, এটা বরাবরই আসে, একটু জেনে রাখবেন। ডায়াবেটিক রোগীর উপযোগী ধান কোনটি? দেখেন, যে চালটা খুব স্লোলি কার্বোহাইড্রেটটা বডিতে আস্তে আস্তে রিলিজ হবে, সেটা হচ্ছে সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স কম। গ্লাইসেমিক ইন্ডেক্স যদি আপনার কম থাকে, তাহলে আপনার ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুব ভালো। দেখেন, গ্লাইসেমিক ইন্ডেক্স যদি বেশি, যেমন আমরা কিন্তু রুটি খাই, ডায়াবেটিস রোগীরা কিন্তু রুটি খাই, আমরা ভাত কম খাইতে বলি, কারণ ভাতের আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স হাই, রুটিতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম। কারণ হচ্ছে এটা খুব ধীরে ধীরে রক্তের মধ্যে আসে কার্বোহাইড্রেটটা। এরকম কোন যে জাতের ধানগুলো আপনার ধীরে ধীরে আপনার কার্বোহাইড্রেট রিলিজ হয়, সেই জাতগুলো আমাদের জন্য কিন্তু ডায়াবেটিক রোগীর জন্য উপযোগী। এরকম কয়েকটা ভ্যারাইটির নাম আছে। অ্যামাইলুস কি, কম অ্যামাইলুস থাকলে কি বেশি ভালো, নাকি বেশি অ্যামাইলুস থাকলে ভালো? আমরা অনেক সময় বলি জাপানিরা যে চাল খায় সেটা খুব স্টিকি রাইস, অ্যামাইলুস বেশি থাকলে সেখানে স্টিকিনেস বেশি হয়। তো অ্যামাইলুস সাধারণত কত মাত্রায় থাকে? দেখেন, 0 থেকে 2% পর্যন্ত অ্যামাইলেজ থাকে, যেটাকে আমরা গ্লুটিনাইজ। এই জিনিসগুলো আপনি কি ভাবতেছেন আকাশ বাতাস থেকে অনেক বড় পড়বে, যে চাঁদের আয়তন কত, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, এই ধরনের প্রশ্ন করবে না। এই জিনিসগুলো ইনশাল্লাহ প্রশ্ন করবে, এবং আশা করি আপনারা এই থেকে কমন পাবেন। তারপরে চালের মধ্যে গ্লুটেনটা কি? গ্লুটেন কোথায় থাকে? দেখেন, গ্লুটেন হচ্ছে হুইটের মধ্যে থাকে, গমের আটার মধ্যে গ্লুটেন থাকে, যেটা দিয়ে বেকিং কোয়ালিটি আপনার হাই হয়। মানে চালটা যখন আপনি রুটি বানাইতে যান, বেকিং কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট। রুটি বানাইতে গেলে স্টিকিনেস থাকতে হবে, যেটা গ্লুটেন থাকে আপনার ইয়ের মধ্যে। কোথায় থাকে? হুইটে থাকে। চালের আটার মধ্যে গ্লুটেন থাকে না। গ্লুটেনটা কিন্তু আবার অ্যালার্জিক, গ্লুটেনটা হুইটে থাকে। এই জন্য আমরা যারা ধান নিয়ে গবেষণা করে, ব্রি বলবে যে আপনারা চালের আটার রুটি খান, চালের আটা দিয়ে কেক বানান, চালের আটা অনেক পুষ্টিকর, এটা বলে। আচ্ছা, চালের মধ্যে কি কি নিউট্রিয়েন্ট থাকে, এই যে একটা নিউট্রিয়েন্টের লিস্ট দিয়েছি আপনার, ব্রাউন রাইসে কি থাকে, হোয়াইট রাইসে কি থাকে, কতটুকু ক্যালোরি থাকে, এই জিনিসটা একটু দেখে রাখবেন। আচ্ছা, সরিষার তেল নিয়ে নেই বেশি, অনেক জায়গায় কথা হয় বাংলাদেশের সরিষার তেল উৎপাদন, ভোজ্য তেলের চাহিদা, এটা নিয়ে একটা রচনার মতো লেখা আছে। এই রচনাটা একটু যদি কেউ সাইলেন্ট থাকে প্লিজ, একটু মিউট রাখবেন। সরিষার তেলে কি কি পাওয়া যায়, কোন ভিটামিন পাওয়া যায়, কতটুকু স্যাচুরেটেড, কতটুকু আনস্যাচুরেটেড, ট্রান্স ফ্যাটি অ্যাসিড কি, এই জিনিসটা, এই রচনাটা আপনারা একটু পরে রাখলে এখান থেকে 4-5টা তথ্য পাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা জমিতে যে সার দেই, এই সারটা আপনার প্রপারলি দেওয়ার জন্য একটা 4R বলা হয়, 4R একটা হচ্ছে রুল: রাইট টাইম, রাইট সোর্স, রাইট রেট, রাইট প্লেস। এটা রিসেন্টলি এই কথাটা সবসময় বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে। এই যে গম দিয়ে রুটি করা যায় কিন্তু ভুট্টা দিয়ে করা যায় না কেন? ওই যে আপনাকে বলেছিলাম যে গ্লুটেন কন্টেন্ট। আচ্ছা, একটু কথা বলে নেই, বাংলাদেশে ভুট্টার আটাটা কেন জনপ্রিয় না? ভুট্টা আসলে, ভুট্টা যেটা আছে এটাতে গ্লুটেন কম থাকার কারণে ভুট্টার বেকিং কোয়ালিটিটা কম। আরেকটা হচ্ছে ভুট্টার চাহিদা মূলত পোলট্রি ফিড এবং ফিশ ফিডে এত বেশি চাহিদা যে পোলট্রি ফিড এবং ফিশ ফিডেই ভুট্টা শেষ হয়ে যায়। আচ্ছা, আর রিসেন্টলি বাংলাদেশের গমের ভুট্টার ক্ষেত্রে একটা পোকা আপনারা জানেন, সেটা খুব ফল আর্মি ওয়ার্ম। এটার সাইন্টিফিক নেম কি? এটা খুব বাংলাদেশে ইনভেসিভ পেস্ট বলা হয়। ইনভেসিভ পেস্ট মানে যেটা আগে বাংলাদেশে ছিল না, নতুন করে আসছে, এটাকে বলা হয় ইনভেসিভ পেস্ট। এটা কোন ফ্যামিলির, কোন অর্ডারের, লেপিডপ্টেরা অর্ডারের, এটার ফ্যামিলির নামটা কি, এই জিনিসটা জেনে রাখবেন। দেখেন, যখন আমরা বছরে হারভেস্ট করতে যাই একটা সিজনে আপনার,
শুরুর দিকে কিছু আম চলে আসে, কাঁচা আমকে তারা পাকায় নিয়ে আসে। এই জন্য আম কোনটা কোন সময় হারভেস্ট করবে সরকার নির্ধারণ করে দিয়েছে, সেটা টাইমটাও এখানে বলে দেওয়া আছে, এই জিনিসটা একটু দেখে রাখবেন। ফুড সিকিউরিটি ফুড সেফটির সংজ্ঞাটা একটু জেনে রাখবেন, সরাসরি আসতে পারে হোয়াট ইজ ফুড সেফটি, হোয়াট ইজ ফুড সিকিউরিটি। আর জিওমে ক্রপ কি আসলে নিরাপদ কিনা, এটা নিরাপদ নাকি নিরাপদ না, এটার পক্ষে এবং বিপক্ষে কিছু আপনারা যুক্তি দেখাইতে পারেন। এখানে পজিটিভ ডায়লগ, নেগেটিভ ডায়লগ বলা হয়েছে। আমরা যে বলি জিওমে ক্রপ, বাংলাদেশে জিওমে ক্রপ আছে কি, কেউ কি বলতে পারেন বাংলাদেশে কোনো জিওমে ক্রপ আছে কিনা? বেগুন। হ্যাঁ, বিটি বিটি ব্রিঞ্জাল। বিটি ব্রিঞ্জাল। প্রশ্ন হতে পারে বিটি ব্রিঞ্জালের আপনার কোন জিনটা ট্রান্সফার করা হয়েছে? ট্রাই ওয়ান। হ্যাঁ, এই জিনিসগুলো একটু করে জেনে রাখবেন প্লিজ। হ্যাঁ, এগুলো আছে আমার শীটের মধ্যেও আছে। ফরমালিন কি, কেন ব্যবহার করা হয়? আচ্ছা, বাংলাদেশে টোটাল ল্যান্ড এরিয়া কত, কাল্টিভেবল ল্যান্ড কত, ট্রিপল ক্রপ এরিয়া, সিঙ্গেল ক্রপ এরিয়া কত, কন্ট্রিবিউশন ইন জিডিপি, এগুলো হচ্ছে এগ্রিকালচারাল জেনারেল নলেজ। এগুলো আসতে পারে আপনার জেনারেল নলেজেও আসতে পারে, আবার হচ্ছে ফুড এন্ড নিউট্রিশন বা আপনার বেসিক যেগুলো এই জিনিস থেকেও আসতে পারে। তো এসডিজি নিয়ে আমি অলরেডি কথা বলেছি, একই তথ্য কয়েক জায়গায় একটু রিপিট হয়েছে। আপনারা একটু ইয়ে করে নেবেন, চেক করে নেবেন যে বাংলাদেশের এই মুহূর্তে যেহেতু আপনার একটা বড় ক্রাইসিস হচ্ছে, যে আপনার ব্যাংক গুলো নিয়ে কথা হচ্ছে, যে একটা ব্যাংকে আরেকটা ব্যাংকের সাথে মার্জ করে দিচ্ছে, আমাদের ডলার ক্রাইসিস আছে। এই জন্য বর্তমানে ইকোনমিক যে কিছু বেসিক টার্ম গুলো আছে, যে বর্তমানে টোটাল ব্যাংক কতগুলো, কমার্শিয়াল ব্যাংক কতগুলো, তারপরে আপনার এই কতগুলো, আপনার এক্সচেঞ্জ রেট কত, ডলারের এক্সচেঞ্জ রেট কত, ইন্ডিয়ার সাথে এক্সচেঞ্জ রেট কত, একটু জেনে রাখবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এই যে ফুড গ্রেন প্রোডাকশন, এটা হচ্ছে টোটাল রাইস ছিল 415, আর মেজ আর হুইট মিলে এটা হচ্ছে টোটাল প্রোডাকশন। ফুড গ্রেন প্রোডাকশনটা একটু দেখে রাখবেন। ফিশ প্রোডাকশনটাও খুব ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে আপনার বঙ্গবন্ধু ফিশারিজ হেরিটেজ কোনটা, এটাকে হালদা রিভারকে বলা হয়েছে বঙ্গবন্ধু ফিশারিজ হেরিটেজ। ইলিশ উৎপাদন কতটুকু হয়েছে, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। আর কোনটাতে কতটুকু সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ক্যালসিয়াম থাকে বিভিন্ন রকম ফলে। আরডিআই, এই যে রিকমেন্ডেড ডেইলি ইন্ডেক্স, যেটা এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই একটু শিখে রাখবেন। রিকমেন্ডেড ডেইলি ইন্ডেক্স হচ্ছে, যেমন দেখেন আয়রনের ক্ষেত্রে কত, ফসফরাসের ক্ষেত্রে কত, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ভিটামিনের কথা আমি বারবারই আসছি, ভিটামিন ভিটামিন নিয়ে আর কথাবার্তা বলবো না। ক্রপিং ইন্টেন্সিটির সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় আসে, এত অনেক চাকরি পরীক্ষাতে আসে যে আসলে ক্রপিং ইন্টেন্সিটি কি, বাংলাদেশের ক্রপিং ইন্টেন্সিটি কত। তারপরে C3 উদ্ভিদ কোনটি, C4 উদ্ভিদ কোনটি, গ্লাইকোলাইসিস কি, ক্রেব সাইকেল কি, ক্রেব সাইকেলে এক অণু ভেঙে কয় অণু এটিপি উৎপন্ন হয়। আচ্ছা, এগুলো একটু দেখে রাখবেন। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট দেখেন, বাংলাদেশ থেকে যে সবজি বা ফল আমরা বিদেশে রপ্তানি করতে পারি না, কেন জানেন? কারণ আমরা এখানে অনেক রকম পেস্টিসাইড দিই, বিদেশে এটা অ্যাকসেপ্ট করে না। বিদেশ বলছে তুমি যদি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস ফলো করে যদি তুমি ফসল উৎপাদন করো, তাহলে তোমাদের এগুলো আমরা নিব। তো গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসটা একটু দেখে রাখবেন, এখানে কি কি কন্ডিশন আছে। আরেকটা শব্দ আছে কনজারভেশন এগ্রিকালচার। কনজারভেশন এগ্রিকালচার মানে কি, আপনি মানে আপনার জমি এবং পরিবেশের কোনো ক্ষতি করবেন না, মিনিমাম কাল্টিভেশন করে, মিনিমাম টিলেজ করে, মিনিমাম ওয়াটার ইউজ করে যে আপনার এগ্রিকালচার, সেটাকে বলে কনজারভেশন এগ্রিকালচার। আচ্ছা, বিভিন্ন রকম মেচুরিটির কথা বলা আছে, এই মেচুরিটিটা ইম্পর্টেন্ট, আপনার দেখে রাখবেন। টিএসএস কি, টিএসএস হচ্ছে কোনো একটা ফলে বা কোনো একটা ফলে যে পরিমাণ চিনি থাকে, টোটাল সলিউবল সলিড, সেটাকে বলে মিষ্টতা পরিমাপের একক, এটাকে ব্রিক্স পার্সেন্টেজও বলা হয়। এগুলো দেখে রাখবেন। আর ফুড রিলেটেড, এই যে আপনার কোনটাতে কোন ভিটামিনটা বেশি থাকে, কোনটাতে কোন আপনার আয়রনটা, সরি, ভিটামিন প্লাস ইয়েটা বেশি থাকে, নিউট্রিয়েন্টটা বেশি থাকে, এটা একটু দেখে রাখতে হবে। এই জায়গাগুলো আমরা শেষ করেছি। আচ্ছা, অনেক সময় ইন্টারমিডিয়েট লেভেলের যে সব কিছু বিজ্ঞানের কিছু তথ্য অনেক সময় কিছু বইতে দেয়, মানে কিছু পরীক্ষায় দেয়। আমি দেখেছি আপনার পাট গবেষণা ইনস্টিটিউশনে দেখেছেন আপনারা ওই শরৎ দোলকের সূত্র, কিংবা ল অফ থার্মোডাইনামিক্স, কিংবা আপনার এসিড নাম্বার কি, মোলারিটি কি, মোলালিটি কি, প্রোটিন কি, ফ্যাট কি, নর্মালিটি কি, এই সংজ্ঞাগুলো একটু করে দেখে রাখবেন। আমি যে শীটটা দিয়েছি এখানে আছে। তো এখানে লিপিডের স্ট্রাকচার কি, তারপরে প্রোটিনের স্ট্রাকচার কি, আপনাদের একটা শব্দ বলে বলে রাখি বারবার, লিমিটিং অ্যামাইনো অ্যাসিড। আপনারা এটাই কিন্তু দেখেন মেডিকেলে ভর্তি পরীক্ষা বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে আপনারা কিন্তু দেখছেন সম্পূরক প্রোটিন বা সম্পূরক অ্যামাইনো অ্যাসিড, এগুলো একটু হলে দেখবেন সিস্টিন, সিস্টাইন, কোনটার কি সংকেত, এগুলো একটু দেখে রাখবেন। তো এই যে ফ্যাটি অ্যাসিড, লিপিড, প্রোটিন, এই জিনিসগুলো একটু করে জানতে হবে। গ্লোবিনের স্ট্রাকচার কি, গ্লুটিনের স্ট্রাকচার কি, এই যে আপনার এগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রির কিছু বেসিক টার্ম এবং বেসিক জিনিস, একটু একটু করে পড়ে রাখলে আমরা আশা করি যে কমন পড়বে। এবং পরীক্ষার প্রশ্ন কিন্তু, বার্ডেনের প্রশ্ন কিন্তু খুব সুপারফিশিয়াল হয়, মানে একদম ডেপথে এত বেশি প্রশ্ন হয় না। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমার শীটের ইয়ে। আপনার ক্রেবস সাইকেল কি হচ্ছে, তারপর হচ্ছে যে, আমাকে শোনা যাচ্ছে তো নাকি?
আর কিছু এব্রিভিয়েশন আছে, একটা এব্রিভিয়েশন থাকতেই পারে। যদি আপনার পরীক্ষায় থাকে, এই যে এই নিচে যে এব্রিভিয়েশনের লিস্ট আছে, আশা করি এখান থেকে একটা এব্রিভিয়েশন কমন করবে। তো এই ছিল আমার ইয়ের শীটের যেটা অংশ আপনাকে যেটা দিতে চেয়েছিলাম, শীটটা শেষ হলো। এবার একটু আপনাদের কথা শুনবো, তারপর আমি আবার কথা বলবো। আসলে আমি রোজা রেখে এতগুলো কথা টানা বলতে একটু কষ্ট হচ্ছে। প্লিজ একটু আপনারা কেউ কিছু বলেন, কিছু জানার আছে কিনা, আমরা আরেকটা বইতে যাব এখন। ভাইয়া আমি কৃষি ব্যাকগ্রাউন্ড না, তো আমি জিএমও জিনিসটা বুঝতে পারি নাই। ও, জিএমও হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আপনি জানেন যে বিভিন্ন রকম আপনার ফসলকে আপনার, একটা ধরেন যে আম গাছে যদি আমি এই কোনো একটা পোকার জিন ট্রান্সফার করি, এই কারণে যে তা আম বেশি উৎপন্ন হয়, এই ধরনের খাবারকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। যেমন আমরা গোল্ডেন রাইস কিংবা আপনার বিটি ব্রিঞ্জাল, বিটি ব্রিঞ্জালের যে ইয়াটা হচ্ছে, সেটা একটা ব্যাকটেরিয়া থেকে একটা জিন ট্রান্সফার করা হয়েছে। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে বেসিলাস থুরিনজিয়েন্সিস। ওই ব্যাকটেরিয়া থেকে একটা জিন ট্রান্সফার হওয়ার কারণে এখন ওই বিটি ব্রিঞ্জাল যে নতুন যে একটা বেগুনের জাতটা পেয়েছি, সেটা হচ্ছে এখন আপনার রেসিস্ট্যান্ট একটা জাত হয়ে গেছে, ফলের পোকা ও ডগা ছিদ্রকারী। আচ্ছা। ভাইয়া আপনার এই শীট গুলো কি আমরা পিডিএফ পাবো? হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দিব আপনাদের, আজকে রাতেই দিয়ে দিব তা ইনশাল্লাহ। আমি বাইরে থাকি, তো আমার কাছে কোনো কিচ্ছু নেই। আপনি ভরসা, আপনি কোথা থেকে এরকম জয়েন একটা করেছেন? অবস্থা। আমি চায়না থেকে জয়েন করছি, আমি পোস্ট ডক্টরে আছি, চাইনিজ একাডেমি অফ সায়েন্সে। উম, এটা কি ইয়েতে চাইনিজ একাডেমি অফ সায়েন্স, এটা কি আপনার বেইজিং এ? না, আমি উহানে আছি, বোটানিক্যাল গার্ডেন, উহান বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা আচ্ছা। না, আমি একবার ইয়ে ইয়ে চায়নায় গিয়েছিলাম, বেজিং এ, সেটা হচ্ছে চাইনিজ একাডেমি অফ সায়েন্স, এই ওটা বেজিং এ গিয়েছিলাম, আমাদের একটা ট্যুর ছিল, 1 মাসের একটা ট্যুর ছিল। তো যাই হোক, আপনার সাথে পরে কথা বলা যাবে। আমরা লাকি, আমাদের সাথে অনেকেই আছে যারা মানে ওনারা পরীক্ষা দেওয়ার জন্য বাটানে পরীক্ষা দেওয়ার জন্য চায়না থেকে চলে আসবে। অতএব অন্যদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারাও খুব সিরিয়াস হন। দেখেন, চায়না থেকে উনি আমার আজকে ক্লাসে জয়েন করেছে ইয়ে করার জন্য। ওনারও ইন্টারেস্ট। আসলে আমরা অনেকেই বাইরে পড়াশোনা করতে যাই, কিন্তু আলটিমেটলি টার্গেট থেকে দেশকে সার্ভ করার জন্য। আচ্ছা, আমরা একটু পিডিএফ এ যাচ্ছি। পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে না কেন? একটু একটু ভাই ইয়ে হচ্ছে তো কতগুলো এগ্রিকালচার বেজ কোশ্চেন থাকতে পারে কত মার্কসের? কিসে? 20 থেকে 30। এসও সবার ক্ষেত্রে একই রকম, খুব বেশি ইয়ে হবে না। কোশ্চেন প্যাটার্ন মোরলেস সিমিলার থাকবে। হ্যাঁ, পেয়েছি। থ্যাংক ইউ। আমি এবার আপনাদের সাথে একটু আরেকটু কথা বলি, আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি বেশ কয়েকটা পিডিএফ আপনাদের সামনে হাজির করেছি। এখন দেখেন, আমার সামনে আছে জাতীয় ভোক্তা অধিকার মানে ক্যাবের বার্ষিক প্রতিবেদন। এখান থেকে আপনারা একটু জাস্ট এই প্রতিবেদনটা একটা ধারণা রাখা। দেখেন, আপনি তো একটা প্রতিবেদনে তারা সারা বছর কি করছে না করছে এত কিছু পড়া সম্ভব না, এত কিছু পড়ার প্রয়োজনও নাই। আপনি জাস্ট সিম্পলি দেখবেন যে আসলে ভোক্তা অধিকারে আপনার তাদের কাজ কি, তারা কি করতেছে, তাদের কত নাম্বারে কল করলে ভোক্তা অধিকার আপনাকে রেসপন্স করে। এই জিনিসগুলো টুকটাক একটু জানলেই আপনার হয়ে যাবে। পাশাপাশি এই যে ফুড সেফটি অথরিটির যে আপনার বার্ষিক প্রতিবেদনটা আছে, সেটাও আপনাদের আমি দিয়ে দিব। এগুলো সব আজকে আমি গুগল ড্রাইভে একসাথে করে আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা কি করে, তাদের কাজ কি, তারা কিভাবে আপনার আপনার ইয়ে করতেছে, এবং ফুড সেফটির জন্য তাদের যেমন দেখেন। আচ্ছা, এটা এত বেশি দেখানোর দরকার নেই, এই রিপোর্টটা আপনারা দেখে রাখবেন। আমি আপনাদের যে জিনিসটা দেখাবো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই ট্রেনিং ম্যানুয়াল। আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে বার্টনের জন্য এটা হচ্ছে এক ধরনের বাইবেল। মানে এই বইটা যদি আপনি পড়েন, আমি আশা করি অন্ততপক্ষে 5 থেকে 10 নাম্বার কমন পড়বে। আমি যে প্রেজেন্টেশন রেডি করেছি, যে শিট রেডি করেছি, ম্যাক্সিমাম জিনিসগুলো এই প্রশিক্ষণ ম্যানুয়াল থেকে নেওয়া। মানে বার্টানে যারা চাকরি করে এই বইটা নিয়েই তারা পড়াশোনা করে, এবং এই বইটা তারা জনগণের মাঝখানে তথ্য ছড়ায় দেয়। দেখেন কি কি আছে এই বইতে। আপনি আসলে এই বইয়ের কোন কোন জিনিস পড়বেন, সব তো পড়ার প্রয়োজন নাই। এই যে এখানে অনেক অনেক জিনিস আছে, খুব সিলি আপনার কাছে হাস্যকর মনে হবে। তারা এই জিনিসগুলো জনগণকে বোঝানোর জন্য তারা কিভাবে এই করে। রান্নার প্রক্রিয়ার মধ্যে অনেক পুষ্টি চলে যায়, সেটা কিভাবে মিনিমাইজ করতে হয় এখানে আপনার আছে। আচ্ছা দেখেন, আর এটা আমাদেরকে দিবেন স্যার?
সরি, এটা দিয়ে দিব আপনাদের এটা আজকে দিয়ে দিব। আচ্ছা, কোন খাবার থেকে কতটুকু আমরা আপনার কত কিলো ক্যালোরি খাবার মানে ইয়ে পাই, এনার্জি পাই, কোনটা আপনার কোন ভিটামিন কত কিভাবে শরীরে কাজ করে, ভিটামিন বি দেখেন, রিবোফ্লাভিন কিভাবে আপনার শরীরে কাজ করে, এটা কি কি রোগ থেকে ইয়ে করে দেখেন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ছকটা আপনাদের সামনে এখন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন হবেই। আচ্ছা, তারপরে যে আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, আয়োডিন কোনটা কিভাবে কাজ করে, শরীরের কি রোগ করে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। একজন গর্ভবতী মায়ের জন্য কতটুকু খাবার দরকার। আচ্ছা, একটু বলে রাখি, এই যে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ইয়েদের একটা অ্যাপ আছে, এই বার্টান একটা অ্যাপ ডেভেলপ করেছে, সেই অ্যাপটার নাম হচ্ছে আমার পুষ্টি। আমার পুষ্টি দেখেন, এই যে একটু দেখেন লেখা আছে, আপনারা প্রয়োজনে এই আমার পুষ্টি অ্যাপটা আপনার মোবাইলে বড় জোর 10 মিনিট লাগবে, আমার পুষ্টি অ্যাপে যা আছে সব দেখে ফেলতে পারবেন। এখান থেকে একটা দুটো প্রশ্ন হতে পারে আমার পুষ্টি অ্যাপ থেকে। কি প্রশ্ন হবে, আপনি একটা আমার পুষ্টি অ্যাপটা আপনার জাস্ট মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করলেই বুঝতে পারবেন, ওখানে কিছু কিছু বেসিক তথ্য আছে যে কতটুকু খাবার দরকার, কতটুকু কোন ফলে কোন ভিটামিন থাকে, এই জিনিসগুলো একটু জানা লাগবে। আচ্ছা, আর কি কি করলে আপনার মানুষ কর্মকৃতি হয়, কোন নিউট্রিয়েন্ট পেলে আপনার শরীরে কি কি স্বাভাবিক গ্রোথ হয়, এই জিনিসগুলো সম্বন্ধে আপনারা এই প্রশিক্ষণ ম্যানুয়ালটা একদম একদম পুরোটা আপনার ভালো করে পড়েন। এবং এখান থেকে আমি যে কিছুটা শিট করে দিয়েছি, আপনারা যদি নিজেরা কিছু শিট তৈরি করতে পারেন, মানে নিজেরা যদি একটু হ্যান্ড আউট তৈরি করে আলাদা করতে পারেন যে এটা দরকার, এটা দরকার, কতটুকু নিউট্রিয়েন্ট দরকার, তাহলে আপনার খুবই কাজে দিবে এটা। আচ্ছা, এটা গেল ট্রেনিং ম্যানুয়াল, এটা আমরা তাহলে রাখলাম, এটা আমাদের এতটা দরকার নাই। আরেকটা আছে যে আমরা যে খাবার খাই, এই খাবারটা খাওয়ার ক্ষেত্রে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা তৈরি করা হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী আমাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কতটুকু খাবার খাবার খাবো। এটা তো একটা ন্যাশনাল পলিসি আছে, এই ন্যাশনাল পলিসিতে আপনার এটা খুব মানে আপনাদের কাছে মানে এখান থেকে তথ্য মানে আসলে পরীক্ষায় আসার মতো তথ্য ভিতরে ভিতরে ধরেন যে 2 4 5 টা 10টা এরকম ছোট ছোট তথ্য আছে, ওইটা আপনি একটু বের করে নেবেন। যেমন ধরেন আমরা একটু যাই, আমাদের দেশে আপনার মর্টালিটি রেট কত, মানে এই প্রতি হাজারে মর্টালিটি রেট কত, নবজাতক মৃত্যুর হার কত, এটা রিসেন্ট ইনফরমেশনটা আপনারা শিখতে হবে। তারপরে আপনার রক্ত স্বল্পতার হার কত, জিঙ্কের ঘাটতির হার কত, বাংলাদেশে জিঙ্কের কি পরিমাণ ঘাটতি আছে। তারপরে আপনার আহ, ওই মোট খাদ্য শক্তি দৈনিক চাহিদা কোনটাতে কত পার্সেন্ট, এই জিনিসগুলো আপনার এই বইতে চমৎকার একটা বই। এবং এটা আপনার এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা কোত্থেকে পাবো, যে আমরা চাল কতটুকু খাবো, ডাল কতটুকু খাবো, মাছ কতটুকু খাবো, এটার জন্য ন্যাশনাল একটা পলিসি আছে সরকার কর্তৃক নির্ধারিত, এটা আপনারা এই বই থেকে পাবেন। দয়া করে এই দুইটা বই, আগে একটা বই দেখাইছি আপনাদের সেটা হচ্ছে প্রশিক্ষণ নির্দেশিকা, আর একটা বই হচ্ছে ন্যাশনাল ফুড ইনটেক পলিসি, এই দুইটা বই আপনারা একটু পড়ে রাখবেন, ঠিক আছে। আর আমরা খাদ্যে বিভিন্ন ভাবে খাদ্যে ভেজাল হয়, এটার জন্য একটা লিফলেট আছে, এই লিফলেটটা এখানে আছে। আর ডায়েটারি গাইডলাইন অফ বাংলাদেশ, এটা ওই যে খাদ্য ইয়ের ক্ষেত্রে আপনার একই কথা এই বাংলা এবং ইংরেজিতে আছে, এটাও একটু দেখে রাখবেন। এই মোটামুটি আপনাদেরকে যেগুলো বলেছি। আর আপনার বার্টানের একটা বেসিক লিফলেট আছে, এটা বার্টান থেকে নেওয়া, এই লিফলেটটা একটু পড়ে রাখবেন যে বার্টান আসলে কি কি কাজ করে, বার্টানের বর্তমানে কি, কাউকে যদি জিজ্ঞেস করি বার্টানের হেড অফিস কোথায়, বার্টানের আঞ্চলিক কার্যালয় কয়টা, বার্টানের ভিশন কি, এই জিনিসগুলো এই বইতে পাবেন। তো মোটামুটি আপনাদেরকে আমি যা যা বলেছিলাম দিব, তাই তাই এতক্ষণে আমি আপনাদেরকে বলতে পেরেছি আমার মানে টার্গেট অনুযায়ী। তো আর একটু দাঁড়ান, আমার কাছে আর কি যেন আর একটা মেটেরিয়াল ছিল। উম, না, আর কোনো মেটেরিয়াল নেই। মোটামুটি এই ছিল আমার কথা, এখন আপনাদের কথা শুনবো প্লিজ। আমার আজকের ক্লাসের সামারি তৈরি, একটু 2 মিনিটের, সেটা হচ্ছে বার্টানের পরীক্ষা থেকে ভাইয়া আগামী একটু আমি 2 মিনিটের সামারি করার পর আপনার কথাগুলো শুনবো। সেটা হচ্ছে বার্টানের আগামী যে পরীক্ষাটা হতে যাচ্ছে, সেই পরীক্ষায় আপনাদের অন্ততপক্ষে 20 থেকে 30 নাম্বার এগ্রিকালচার এবং ফুড রিলেটেড তথ্য থাকবে, যে তথ্যগুলো একেবারে জেনারেল বেসিক ফুড রিলেটেড বা নিউট্রিশন রিলেটেড, এবং ফুডের সাথে কেমিস্ট্রি রিলেশন, ফুডের সাথে এগ্রিকালচার রিলেশন, এই জিনিসগুলো আসবে। এক, 2 নাম্বার হচ্ছে যে এই প্রস্তুতি অন্য যেসব যেগুলো আছে বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ এবং ম্যাথমেটিক্স, সেগুলো অ্যাজ ইউজুয়াল বিসিএস এর যে প্রস্তুতি আমরা নিচ্ছি তাতে আমাদের হয়ে যাবে। আর ছোট ছোট ম্যাথ থাকবে, যদি কোনো কারণে ছোট একটা দুইটা প্যারাগ্রাফ আসে সেটা ফুড রিলেটেড, বাংলাদেশের খাদ্য মানে নিরাপদ খাদ্য, খাদ্য নিরাপত্তা এই রিলেটেড বা খাদ্যে ভেজাল এই রিলেটেড তথ্যগুলো আসতে পারে। আচ্ছা, প্রশ্নগুলো এমসিকিউ না হয়ে রিটেন হওয়ার সম্ভাবনাই বেশি, প্রত্যেকটা কথা আমি বলতেছি 100% শিওর না, সম্ভাবনাই বেশি। এবং সেগুলো হচ্ছে 2 থেকে 3 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের প্রশ্ন। যেমন ধরেন যে
আম পাকার জন্য কোন হরমোন দায়ী, এরকম ছোট করে একটা প্রশ্ন আসলো, সেটা 1 নম্বরের জন্য আসলো, এরকম প্রশ্ন আসবে। তারপরে আমাদের এই প্রিপারেশন নেওয়ার জন্য আমি আপনাদেরকে একটা পাওয়ার পয়েন্ট দিয়েছি এবং একটা শিট দিয়েছি। এই শিটগুলো এবং পাওয়ার পয়েন্ট গুলো পড়ার পাশাপাশি আপনি যদি দয়া করে এগ্রি কেরিয়ার বই যাদের কাছে আছে বা এগ্রি ভাইবা বই যাদের কাছে আছে, তারা একটু ওইখান থেকে ফুড রিলেটেড, নিউট্রিশন রিলেটেড যেসব তথ্য আছে ওগুলো পড়ে রাখেন। আমি অবশ্য সবকিছু কম্পাইল করি, এগ্রি ক্যারিয়ার এবং এগ্রি ভাইবার মধ্যে যে ফুড রিলেটেড তথ্যগুলো আছে সেগুলো কম্পাইল করে শীট তৈরি করেছি। আপনারা চাইলে কিনতে পারেন এগ্রি ক্যারিয়ার এগ্রি ভাইবা, না কিনলেও কোনো সমস্যা নাই। এই তারপরে লাস্ট কথাটা হচ্ছে, অবশ্যই 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 আপনাদেরকে যে প্রশিক্ষণ ম্যানুয়ালটা দিয়েছি এবং সেখানে জাতীয় খাদ্য গ্রহণ নীতিমালা আর বার্টানের কয়েকটা বেসিক লিফলেট দিয়েছি, সেগুলো অবশ্যই ভালো করে প্রত্যেকটা পয়েন্ট দেখে 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 করে রাখবেন। খাবারের পুষ্টি এবং খাবারের ভেজাল এগুলোই হচ্ছে বার্টান রিলেটেড মেইন থিম। এখন আপনাদের কথা শুনবো, ধন্যবাদ। প্লিজ। ভাইয়া আচ্ছা, আমি হচ্ছে যে আগেও ক্লাস করেছিলাম ওই যে বাড়ি আর ব্রির, যেটা আপনি একটা ক্লাস নিয়েছিলেন, তো ওইখানে কিছু ম্যানুয়াল দেওয়া ছিল যেগুলো হচ্ছে পিডিএফ আকারে দিয়েছিলেন পরবর্তীতে, কিন্তু অনেকগুলো আমি আর ওপেন করতে পারি নাই, মানে ওপেন করা যাচ্ছিল না আচ্ছা, পিডিএফ গুলা। আজকে দিচ্ছি ইনশাল্লাহ, ওপেন যদি না হয় আপনি জানাইলে আমি আবার ঠিক করে দিব। হ্যাঁ, আচ্ছা ভাই, আর ভাই আমাদের যে ম্যাথটা হবে সেটা কি আমাদের এগ্রিকালচার রিলেটেড যে ম্যাথ গুলো আছে না, সেগুলো থেকে এগ্রিকালচার হবে রিলেটেড নাকি ম্যাথ আমাদের হওয়ার জেনারেল সম্ভাবনা, ম্যাথ? এগ্রিকালচার রিলেটেড ম্যাথ হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে V1S1 ফর্মুলায় ম্যাথ একটা হতে পারে, থাকতে পারে V1S1। তবে এগ্রিকালচারে যে আপনার ওই যে সিড রেট এই জাতীয় ইয়েগুলো না হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ ভাই। ওকে, নেক্সট। ভাইয়া, আমি তো এসএসও তে পরীক্ষা দিব। আমাকে একটু সাজেশন লাগবে, মানে বুঝতে পারছেন যে আমার জন্য আসলে কি হবে, এদের মতো হবে না ওনাদের থেকে একটু মানে আমার আমি স্পেসিফিক ভাবে কি আপনাদেরকে যে করব? এতক্ষণ যেগুলো বললাম এর বাইরে আপনারা ওই যে ওখানে বার্টানের ওয়েবসাইটে কয়েকটা জার্নাল আছে, ওই জার্নালগুলোর অ্যাবস্ট্রাক্ট গুলো একটু দেখে রাখবেন। আর আপনাদেরকে একটু বলে রাখবো, বায়োকেমিস্ট্রি রিলেটেড কিছু ইনফরমেশন আপনারা একটু বেশি দেখে রাখবেন। আপনাদের 13 জনকে মাত্র ইয়ে করা হয়েছে, ডাকা হয়েছে, 13 জনের মধ্যে 2 জন নিবে। অতএব আমার মনে হয় যে খুব ওরিড হওয়ার কিছু নাই। এই এই যে আপনার এগ্রিকালচারের একটু ডেপথের যে ফুড রিলেটেড বা নিউট্রিশন রিলেটেড তথ্যগুলো, এগুলো একটু দেখলেই হবে। ও আচ্ছা, ঠিক আছে। অন্য কেউ আর কিছু? ও, ভাইবা নিয়ে গাইডলাইন চাচ্ছেন অনেকে। দেখেন, ভাইবা নিয়ে গাইডলাইন তো আজকে আপনারা রিটেনে টিকেন, তারপরে যদি এরকম হয় যে আপনারা 10-15 জন এখানে যারা টিকে গেছেন তাদেরকে নিয়ে আমি ভাইবা প্রয়োজনে একটা সেশন করব। সেই সেশনে আপনাদের একদম মক টেস্ট নিব, আমি পুরো সরাসরি জিজ্ঞেস করবো, আপনারা বলবেন, বলে বলে ভাইবার জন্য আমরা রেডি হবো ইনশাল্লাহ। ভাইবা নিয়ে আজকে ওরিড হওয়ার কিছু নাই। আর রিটেনের কতদিন পরে ভাইবা হয় নর্মালি? এটা খুব দ্রুত হবে, হতে পারে যে 1 সপ্তাহ, মানে রেজাল্ট দিয়ে দিবে পরের দিনই, তার 10-12 দিন পরেই আপনার ইয়ে হবে, ভাইবার জন্য ডাকবে। ভাইয়া, যে প্রাণ রসায়ন যেটা বললেন বায়োকেমিস্ট্রি, ওটা যদি আমি 9-10 যেটা আছে ওইটা যদি ফুল পড়ি বা আচ্ছা, ওরকম কোনো ধারণা নেই তাহলে আপনি বায়োকেমিস্ট্রির যে বেসিক, আমি কিন্তু অলরেডি আপনার লিপিড ইয়ে, তারপরে আপনার মনে আছে কিনা আমরা যে অনার্সে যেসব জিনিস পড়তাম এগ্রিকালচারের বায়োকেমিস্ট্রির সময়, যে আসলে আমাদের শরীরে কি মেটাবলিজম হচ্ছে, ফুড রিলেটেড যে মেটাবলিজম হচ্ছে, বিভিন্ন সাইকেল গুলো হচ্ছে, টিসিএ সাইকেল, আমি আসলে ভুলে গেছি, ক্রেফ সাইকেল, এই সাইকেল, গ্লাইকোলাইসিস টাইসিস এইগুলো, ওইগুলো গ্লাইকোলাইসিস, হ্যাঁ, এই গ্লাইকোলাইসিস। সাইকেল গুলো একটু পড়ে রাখলেই হবে। এগুলো বায়োকেমিস্ট্রি রিলেটেড। আর বারবারই বলছি যে এখানে ফুড যেগুলো আছে ফুড রিলেটেড, যেমন ধরেন যে এই যে আমরা বলতেছি যে এই যে সম্পৃক্ত, ইয়ে অসম্পৃক্ত, এলডিএল, এইচডিএল, এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, ঠিক আছে। ভাই এর আগের নিয়োগটার কি প্যানেল হবে? না, প্যানেল হবে না, এগুলোতে প্যানেল হয় না, একবারে হয়ে যা হবে হবে, না পারে সবাই বাকিরা ডিলিট, আবার নতুন করে হবে। আচ্ছা, জ্যোতি ভাইয়া সাহা কি ম্যাথ, আছেন? আপনি জ্যোতি সাহা বোধহয় 6-7 বার জয়েন করে ক্লাস মিস করেছেন। জ্যোতি সাহা আছেন? একটু কথা বলবেন প্লিজ। আপনি আমার সেকেন্ড অংশটা কি ক্লাস পুরোটা? করতে পারিনি, হ্যাঁ, ফার্স্ট 30 মিনিট ক্লাস করতে পারিনি, জয়েন হতে পারছিলাম না, পরের থেকে জয়েন করতে পেরেছি। আচ্ছা, আমি আসলে আজকে ইন্টারনেটে খুবই প্রবলেম করেছিল, তো আমি সরি বলছি। আমি আবার মেটেরিয়াল গুলো দিয়ে দিচ্ছি, আশা করি আপনি মেটেরিয়াল গুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ প্রবলেম হবে না। আর রেকর্ড যেগুলো যতটুকু করতে পেরেছি সেগুলো আমি সবই দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ।
তো ভাইয়া ম্যাথ কোশ্চেন গুলো কি ইংলিশে হবে আর এগ্রিকালচার বেসড গুলো নাকি কোশ্চেন বাংলায়? ইদানিং মিনিস্ট্রি কোশ্চেন গুলো ইদানিং বাংলায় হচ্ছে। ইংলিশে হলেও মানে ভয়ের কিছু নাই, মানে খুব ইজি কোশ্চেন হবে, ম্যাথের জন্য খুব আহামরি কোশ্চেন হবে না, ঐকিক নিয়ম, পাটিগণিত, বীজগণিত এই টাইপের, খুব আহামরি কিছু না, 9-10 আচ্ছা, আর লেভেল বা। ভাইয়া হচ্ছে বাংলায় যদি এগ্রিকালচার কোশ্চেন গুলো হয় সেক্ষেত্রে কি আমরা বাংলায় আনসার করব? এখন কিছু হ্যাঁ, টার্ম তো এখানে আপনার বাংলায় কোনো পরে সমস্যা একটু নেই, আপনি কষ্ট। মিক্স অ্যান্সার করতে পারেন, এখানে মিক্সের কোনো মানে আপনি যেগুলো যে ধরেন যে আপনি ইয়ার আপনার কাছে ফটোসিনথেসিস এর ইয়ে চাইলো, সালোক সংশ্লেষণের সূত্র চাইলো, তখন তো আপনি লিখবেন এক অণু পানি এত অণু কার্বোহাইড্রেট, তখন তো আপনি ওইভাবেই লিখবেন। অতএব বাংলা ইংলিশ মিক্স করে লেখা যায় এসব ক্ষেত্রে। থ্যাংক ইউ ভাই। আমাদের টোটাল মার্কস কত থাকবে? 70 নম্বরের পরীক্ষা হবে, 70-এর মধ্যে আপনার 20 থেকে 30 হবে এগ্রিকালচার রিলেটেড, বাকিগুলো বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ, ম্যাথ, আর বাকি 30 হবে পরবর্তীতে ভাইবা। আচ্ছা ভাই, এটা এসও এএসও দুইটার জন্যই? সবার জন্য কমন। ভাইয়া যে বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ এই তিনটার জন্য যে মানে জেনারেল নলেজ কি খুব রিসেন্ট গুলাই পড়বো নাকি আরো বেশি জেনারেল পড়তে নলেজ হবে? আপনারা তো বিসিএস এর আপনারা তো একটা পড়াশোনার মধ্যেই আছেন, জেনারেল নলেজে অবশ্যই বঙ্গবন্ধু রিলেটেড দুই একটা তথ্য, বঙ্গবন্ধুর যদি বলে যে বঙ্গবন্ধু দুইটা বইয়ের নাম লেখেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বা ইয়ে কারাগারের রোজনামা রিলেটেড এই জাতীয় কিছু তথ্য, বা বঙ্গবন্ধু জাতীয় শিশু দিবস কবে, বা আপনার কয়েকটা দিবসের নাম আছে, যে বিশ্ব খাদ্য দিবস কবে, বা বা বাংলাদেশের জাতীয় কৃষি দিবস কবে, নবান্ন কবে, এই জাতীয় তথ্যগুলো আপনারা পড়লে আশা করি হয়ে যাবে। আচ্ছা, আমার এই ক্লাসটাও বোধহয় লিঙ্ক হয়ে যেতে পারে, মানে শেষ হয়ে যেতে পারে। আমরা 5 মিনিটের জন্য আবার নতুন করে জয়েন করব, যাদের প্রশ্ন আছে তা আমরা এই 5 মিনিটে বাকি প্রশ্নগুলো সলভ করব। আরো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। বঙ্গবন্ধু, ভাইয়া আমি মুক্তিযুদ্ধ, এগুলো কিন্তু মাস্ট, হ্যাঁ। এবং রিসেন্ট যে জিনিসগুলো আছে আপনার রাশিয়া, ইউক্রেন, কুকি চীন, আমরা বললাম গতকালকে যদি বলি যে বান্দরবনে যে সোনালী ব্যাংকের উপর হামলা করেছিল, এটা কারা, তারা বা শান্তি চুক্তি কবে হয়েছিল, মানে এক কথায় সাধারণ জ্ঞানের তো আসলে আগামাথা নাই। তবে সাধারণ জ্ঞানগুলো ফুড রিলেটেড বা বেসিক ইয়ে রিলেটেড, নিউট্রিশন রিলেটেড কোশ্চেন হতে পারে সাধারণ জ্ঞানগুলো কিছু কিছু। আমার ক্লাসটা এখন অফ হয়ে যাবে, আবার আপনারা একটু জয়েন করেন 5 মিনিটের জন্য প্লিজ, আমরা কথা শেষ করে দিব।